আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কনস্ট্রাকশনের পিলারগুলো ঢালাই দেওয়ার কয়েকটি সুন্দর কৌশল, যে কৌশলে কাজ করলে আপনাদেরও পিলারগুলোর মধ্যে এভাবে ফিনিশিং আসবে এবং অনেক বেশি মজবুততা হবে। আপনারা যে পদ্ধতিতে কাজ করেন এই পদ্ধতি থেকে অনেক মজবুততা বাড়বে। তো যারা রাজমিস্ত্রি ভাই আছেন তাদেরকে বলছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন, এতে বুঝতে পারবেন কিভাবে কাজগুলো করলে অনেক বেটার হয়। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পিলারের মধ্যে মোর্চা লিকুইডগুলো লাগিয়ে নিচ্ছি। হালকাভাবে মোর্চা পড়েছিল বৃষ্টির কারণে, তো এখানে আমি মোর্চা লিকুইড প্রথমে দিয়ে দিচ্ছি। যদি আপনাদেরও বিল্ডিংয়ের রোডগুলোর মধ্যে হালকাভাবে মোর্চা পড়ে যায় তাহলে লিকুইড লাগিয়ে নেবেন। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন পিলারের লেপিংগুলো লাগিয়ে রড রিংগুলো বেঁধে নিয়েছি, কিন্তু এখানে রিংয়ের মধ্যে কোথাও আমি 140 ডিগ্রি অ্যাঙ্গেলে রিংগুলো বানাইনি। সব কটা রিং, তার কারণ হচ্ছে এখানে আমি সবকটা রোডের মধ্যে লেপিং লাগিয়েছিলাম। তো এখানে যদি আমি 140 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে রিংটা বানিয়ে নিতাম তাহলে কিন্তু বাঁধতে অনেকটা অসুবিধা হতো। লেপিংয়ের মধ্যে 140 ডিগ্রি রিং ঢুকাতে এবং কোনাগুলো চাপিয়ে বাঁধতে একটু সমস্যা হয়, যার কারণে আমি প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিংগুলো বানিয়েছি। তারপরে আমি রিং বাঁধার পরে 145 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ভেঙে নিয়েছি। তো এখানে এই কাজটা করার কারণ হলো এভাবে যদি কাজটা করা হয় তাহলে অনেক সহজে রিংগুলো বাঁধা যায়। আর যদি প্রথমেই আমি এইভাবে রিংগুলো একটু বেশি বেন্ড করে দিতাম তাহলে কিন্তু ওই লেপিংয়ের জায়গার মধ্যে ভালোভাবে চাপিয়ে বসতো না, রিংগুলো একটু সমস্যা হতো। কারণ লেপিংয়ের জায়গাটার মধ্যে যখন রিংয়ের জোড়াটা পড়বে তখন 145 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রিংগুলো বানানো হয় তাহলে আমি অনেক সমস্যা হয় কর্নারটা চাপাতে 145 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি থেকে। তো এখানে ওই কর্নারটা রাউন্ড হয়ে এসেছে। যদি আমি এখানে প্রথমে 145 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে নিতাম তাহলে কিন্তু ওই জায়গাটা বসতো না, চেপে বসতো না। লেপিংয়ের জায়গাটা এখানে ডবল রড হওয়ার কারণে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙার ফলে কর্নারটা ভালোভাবে চেপে বসে না। তো এই জিনিসটা যদি আপনারা লক্ষ্য করে কাজটা করেন তাহলে অবশ্যই ছোটো সাইজের রিংগুলো দিয়ে পিলারের রডগুলো এইভাবে বাঁধতে পারবেন এবং সবকটা কর্নার ভালোভাবে চেপে বসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পিলারের নিচে 2 ইঞ্চি পরিমাণে একটা স্টেপ ঢালাই দিয়ে দিয়েছিলাম। ভালো করে সুতা ধরে সোজা করে প্রত্যেকটা গ্যাপ মিলিয়ে ফিতা দিয়ে টেনে গ্যাপটা মাপ দিয়ে আমি প্রথমে ঢালাই দিয়ে দিয়েছি এবং পরের দিন আমি এটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি অন্য একটা পিলারে এই বক্সটা বসিয়ে দেব। এবার এই জায়গাটা আমি সুতো ধরে ভালোভাবে সোজা করে এবং ফিতা দিয়ে ভালোভাবে গ্যাপটা মেপে আমি ঢালাই দিয়ে রেখে দেবো আজকে। এবং এখানে উপরে একটা রিং বাঁধতে হবে, কিন্তু এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে কাজগুলো করবেন। মোর্চা লিকুইডগুলো আমি মেরে দিয়েছি এই রোডের মধ্যে। তো এবার একটা রিং এখানে বেঁধে আমি ঢালাইটা দিয়ে দেব। আর এই পিলারের মধ্যে আমি বক্সটা লাগিয়ে নেব। বক্সটা লাগিয়ে নাটগুলো টাইট দিয়ে দেব। যদি বক্সটা ভালোভাবে এই 2 ইঞ্চি যে জায়গাটা আমি প্রথমে ঢালাই দিয়েছিলাম ওই জায়গাটার মধ্যে ভালোভাবে যখন চেপে বসবে বক্সটা নাটটা টাইট দেওয়ার পরে, তখন গিয়ে আপনি যদি উপরে বক্সের উঠে যান তাহলেও কিন্তু বক্সটা হিলবে না, এত মজবুত হয়ে বক্সটা বসবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই বুঝতে পারবেন। আমি বক্সের উপরে উঠেই ঢালাই দিয়েছি, তো কোথাও বক্সটা নড়াচড়া করে নিয়ে এত মজবুত হয়ে বসেছে, কারণ ওই 2 ইঞ্চির মধ্যে নাট বল্টু টাইট হওয়ার ফলে ভালো করে চেপে বসেছিল, বক্সটা নড়াচড়া আর করতে পারেনি। তো এটাই একটা প্লাস পয়েন্ট, যদি প্রথমে 2-3 ইঞ্চি জায়গা ঢালাই দিয়ে দেওয়া হয় এবং সুতা ধরে ভালোভাবে গ্যাপ মিলিয়ে ঢালাই দেওয়া হয় তাহলে কিন্তু বক্সটার দিকে ভালোভাবে দেখতে হবে না। শুধু চারদিকে 4টা কাঠ বসিয়ে আপনারা যদি নাটটা টাইট দিয়ে দেন তাহলে অটোমেটিকলি বক্সটা জায়গার মধ্যে গিয়ে বসে যাবে, তার নিজের জায়গায় অটোমেটিক সেট হয়ে যাবে এবং কোথাও সুতাও ধরতে হবে না, গ্যাপটাও দেখতে হবে না।
এবং পরে ডালাই দিয়ে শুধু শোলটা দেখে নিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বক্সটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডালাই দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারের মধ্যে গ্যাপ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওই কর্নার দিকে জল বেরিয়ে আসবে, কিন্তু না, এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটা আমি যখন বক্সটা বানিয়েছিলাম তখনই আমি বাইরের অংশটা একটু বেশি কেটে দিয়েছি রান্দা দিয়ে, আর ভেতরের অংশটা যাতে ভালোভাবে চেপে বসে আর বাইরের অংশ দিয়ে একটু গ্যাপ ধরে যায়। যদি বাইরের অংশটা চেপে বসে ভেতরের অংশ গ্যাপ ধরে যায় তাহলে কিন্তু পিলারের কর্নারগুলো সুন্দরভাবে আসবে না। এজন্য আমি বাইরের অংশটা একটু বেশি কেটে দিয়েছিলাম এবং ভেতরের অংশটা যাতে পারফেক্টভাবে বসে। এই যে ভেতর সাইডটা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো গ্যাপ নেই, কোনো ছিদ্র নেই, একদম পারফেক্টভাবে বসেছে। এবং বক্সের যদি উপর দিকে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন রান্না দেওয়ার সময় একটু বেশি কেটে দিয়েছিলাম আমি বাইরের সাইডটা, এজন্য আমার বক্সগুলো এভাবে বসছে। বাইরে থেকে দেখলে বোঝা যাবে ওগুলো গ্যাপ রয়েছে, জল বেরিয়ে যাবে, কিন্তু না, একদম পারফেক্টভাবে পিলারটা ডালাই হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে উঠে ডালাইগুলো দিচ্ছি, কিন্তু কোথাও নড়াচড়া করছে না এবং জলও বেরোচ্ছে না, একদম সঠিকভাবে পিলারটা বসে আছে তার নিজের জায়গায় সেট হয়ে। তো পিলারটা আমি ডালাই দিয়ে দিয়েছি। ডালাইয়ের কাজটা আমি বেশি লম্বা করে দেখাইনি, কারণ ডালাই তো সকলেই দিতে পারি আমরা। তো এবার আমি শোলটা, কিন্তু বক্সের মধ্যে শোল দেখব না, কারণ এখানে বিট দিয়ে নাট বল্টু লাগানো হয়েছে। তো যার কারণে সবকটা বিট এক সমান নাও হতে পারে। এজন্য আমি কি করেছি, এখানে আরেকটা কাঠের টুকরোর মধ্যে শোলটা বেঁধে উপর থেকে ঝুলিয়ে দিয়েছি এবং একটা টেপ ফিতা নিয়ে পিলারের যে মেইন কাঠ, যে বক্সের যে কাঠটা আছে, বিটটা নয়, বক্সের কাঠটা থেকে আমি ফিতা দিয়ে মাপ দিয়ে দেখব শোলের সুতো পর্যন্ত কতটুকু আছে এবং উপর যতটুকু আছে নিচটাও যদি সেম মাপে থাকে তাহলে আর নাড়াচাড়া করবো না, বাস হয়ে যাবে আমার শোল করাটা। মানে একদম পারফেক্টভাবে খুব সহজে আপনারা এই পদ্ধতিতে শোলটা করতে পারবেন এবং কখনো পিলারটা বেশ কম হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প আমার ধাক্কা দিতে হচ্ছে, কারণ একটু না সরালে পারফেক্টভাবে মিলছে না, এজন্য আমি সরিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কাভারিং লাগিয়ে নিচ্ছি রোডের মধ্যে, যেহেতু রোডটা সেন্টারের মধ্যেই আছে তারপরেও আমি কাভার লাগিয়ে একদম শিওর হয়ে গেছি যাতে কখনো নড়াচড়া না করে। এভাবে আপনারাও কাভারিং লাগিয়ে নেবেন এবং মিডিলে যা কিছু পারেন, আমি এখানে থার্মোকল দিয়ে থার্মোকলের উপরে ব্লেড টিপ মেরে এভাবে পিলারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ উপরে যখন পিলারটা আবার ডালাই দেওয়া হবে তখন নতুন যে ডালাইটা আছে এই ডালাইয়ের জয়েন্টটা ভালোভাবে মিলবে। যদি মিডিলের মধ্যে একটা গর্ত থাকে নিচের দিকে, তখন পিলারের জয়েন্টটা সোজাভাবে না মিলে একটু বেশ কম হয়ে মিলবে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি এবার শাটারিংটা পিলারের খুলে নিচ্ছি, খোলার পরে যখন দেখতে পারবেন কিভাবে কাজটা হয়েছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন এই কাজটা করা আমার কি সঠিক হয়েছে। আমাদের এখানে কিন্তু এ ধরনের কাজ করা হয় না, কিন্তু আমি শুধুমাত্র এ ধরনের কাজ করি। এই যে দেখতে পাচ্ছেন পিলারের শাটারিংগুলো খোলার পরে অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো ফিনিশিং এসেছে, কোথাও কোনো বেশ কম নেই এবং পারফেক্ট সব কটা কর্নার এসেছে। এই থার্মোকলটা আমি উঠিয়ে নেব, অনেকটা ভালো লাগছে। তো থার্মোকলটা উঠানোর পরে একদম পারফেক্ট যে থার্মোকলটা আছে এটার আমি নিচের সাইডটা প্রথমে এবার দেখতে পারবেন এবং উপরের সাইডটা বড় রেখেছিলাম এবং সেলোটিপ লাগিয়ে নিয়েছিলাম, যার কারণে এত ইজিভাবে উঠে গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি। তো এই হোলটা দেওয়ার কারণ হলো যখন উপরের অংশটা আবার ডালাই দেওয়া হবে তখন নতুন মশলাটা এই হোলের ভেতরে ঢুকে পিলারের জয়েন্টটা ভালোভাবে আটকে থাকবে, কখনো জয়েন্টের মধ্যে দুর্বলতা আসবে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আপনারাও যদি এইভাবে কাজটা করেন তাহলে আশা করছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি অন করে রাখবেন, যাতে এ ধরনের কাজের টেকনিকযুক্ত ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার পরবর্তী ভিডিও। আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনার দেওয়া একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। আর এই বিল্ডিংয়ে
নিচের কাজটুকু এবং জানলার কাজটুকু আমি 1-2 দিনের ভিতরে আবার আপলোড দিয়ে দেব। আপনারা অবশ্যই আমার ডিজাইনের কাজগুলো গিয়ে দেখবেন, আশা করি শিখতে পারবেন ডিজাইনের কাজগুলো কিভাবে করা হয়। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য